হ্যালো বন্ধুরা, আজ আমি ডান্স অফ দ্য ফনিক্সের পার্ট 3 এক্সপ্লেন করব। তো চলো ড্রামাটা শুরু করা যাক। শুরুতে জুনলিন ফ্যাংইউয়ের কাছে এসে বলে, আমি বুঝতে পেরেছি তুমি ওই সময় আমাকে কিস করতে চেয়েছিলে, কিন্তু কেন? এটা শুনে আবার ফ্যাংইউ একটু এম্বারেস হয় আর সে কিছু না বলে ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু জুনলিন তাকে আটকায় আর বলে, যেহেতু আমি তোমাকে পছন্দ করি আর তুমি আমার স্পিরিচুয়াল প্রিন্সেস হবে, তাই তুমি আমাকে যা বলবে আমি সেটাই করতে রাজি আছি। এটা শুনে সে বলে, তুমি কি সত্যি রাজি আছো? জুনলিন হ্যাঁ বলে। ফ্যাংইউ বলে, ঠিক আছে, তাহলে তোমার আমাকে আবারও কিস করতে হবে। ফ্যাংইউয়ের এমন ফেস দেখে তো জুনলিন একটু এম্বারেস হয় আর তাকে ওখানে রেখেই চলে যায়। ফ্যাংইউর মাকে এরপর প্যালেসে নিয়ে আসা হয়। জুনলিনকে তখন ফ্যাংইয়ান আর লিয়ান জিজ্ঞেস করে সেও তাদের সাথে প্যালেসে যেতে, কিন্তু সে না করে দেয় আর বলে ডেমনটার সাথে লড়াই করার সময় তার স্পিরিচুয়াল এনার্জি কিছুটা খরচ হয়েছে, তাই সে একটু পরে যাবে। তারা যাওয়ার পর সেখানে ফ্যাংইউ আসে আর তাকে আবারও বলে সে যেন তাকে কিস করে, কিন্তু জুনলিন তাকে আবারও সেখানে রেখেই চলে যায়। কিন্তু ফ্যাংইউ তো হার মানতে চায় না, সে বারবার জুনলিনের কাছে যায়, কিন্তু জুনলিনের পর তার মুখের সামনে দরজাটা মেরে দেয়। এসব আবার তার মেয়েরও দেখে ফেলে। তার মেয়েট বলে, আমি বুঝতে পেরেছি তুমি তাকে পছন্দ করো। ফ্যাংইউ বলে, এমনটা নয়, আসলে সেদিন সে ডেমনটার সাথে লড়াই করার সময় সে যে ফায়ারটা ব্যবহার করেছিল তা আমার প্রয়োজন। আসলে সেদিন ডেমনটা যে ফায়ারটা ব্যবহার করেছিল এটা ভুলবশত জুনলিনের ভিতরে চলে গিয়েছে, এজন্যই ফ্যাংইউ তাকে কিস করতে চায়, যাতে জুনলিনের থেকে সে একটু হলেও এনার্জি নিতে পারে। জুনলিন বেরিয়ে এসে তাকে জিজ্ঞেস করে সে কেন বারবার এমন করছে। প্রথমে ফ্যাংইউ তাকে বলতে চায় না। জুনলিন বলে সে কিছুই মনে করবে না। ফ্যাংইউ তখন তাকে সমস্ত সত্য কথাগুলো বলে দেয়। জুনলিন বলে, তার মানে তুমি আমাকে ব্যবহার করতে চাইছিলে? ফ্যাংইউ বলে, আমি এজন্যই তোমাকে সত্যটা বলতে চাইনি, আমি তোমাকে ব্যবহার করতে না, বরং আমি তোমার থেকে একটু সাহায্য চেয়েছিলাম। এটা বলে সে ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু জুনলিন তাকে আটকায় আর তাকে কিস করে। হ্যালো এভরিওয়ান, মোস্টবেটের সাথে আমার এক্সপেরিয়েন্স সত্যিই অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সব থেকে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য নতুন একটি এক্সপেরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্টবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্টবেটে দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্টবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24 ঘন্টার 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দেওয়া আমার প্রোমো কোড DKE5 ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস ও 250টি ফ্রি স্পিন। তাই এই অফারটি মিস করবেন না। লিংক আমার পিন কমেন্টে দেওয়া আছে। ফ্যাংইউকে তখন ছোট্ট পাখিটি বলে, আমাদের জাস্ট এতটুকুই এনার্জির প্রয়োজন ছিল, তুমি আর কতক্ষণ এভাবে থাকবে? এরপর আমরা একটা মোটা মেয়েকে দেখি যাকে দুটো ছেলে মিলে অনেক বুলি করছিল। তারা তাকে বাজে কথা বললেও সে মেয়েটা কিছুই বলে না। সেখানে আমরা জুয়ানকে দেখি। জুয়ান এই মেয়েটাকে চিনত। মেয়েটার নাম হচ্ছে জাউই। জুয়ান বলে, তুমি তার কথায় কেন প্রতিবাদ করলে না? জাউই বলে, তারা তো ঠিক ছিল, সব সময় আমার সাথে এমন হয়ে আসছে, আমার কপালে যা আছে আমার সাথে তাই হবে। ফ্যাংইয়ানের মা এরপর ফ্যাংইউকে ডেকে পাঠায় আর বলে, আমি তোমার সাথে একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে চাই। সে বলে, তোমার কাছে এখন ফিনিক্স শটটা আছে, কিন্তু তোমার যখন বিয়ে হবে তুমি তো অন্য জায়গায় চলে যাবে, তাই এই শটটার তুমি খেয়াল রাখতে পারবে না। তাই আমার মনে হয় তুমি এই শটটা আমাদের দিয়ে দেওয়া উচিত। ফ্যাংইউ বলে, আপনি ঠিকই বলেছেন, আমি এই শটটা দিয়ে পরে আর কি করব, কিন্তু আপনি চাইলে এটা নিয়ে নিতে পারেন। এটা বলে সে শটটা সামনে রেখে দেয়। ফ্যাংইয়ানের মা তার মেয়েটকে বলে শটটা উঠানোর জন্য, কিন্তু এই মেয়েটা তো শটটা উঠানো তো দূরের কথা, এটা নাড়াতেও পারছে না। ফ্যাংইউ বলে, চেষ্টা করে লাভ নেই, কারণ এই শটটা আমাকে চুজ করেছে, তাই আপনারা যত চেষ্টাই করুন লাভ হবে না। কিন্তু আমি আপনাদেরকে একটা নতুন বানিয়ে দিতে পারি, যেটা ঠিক এটার মতোই দেখতে হবে, আর এই শটটা নিয়ে আপনারা বলতে পারবেন যে এটা আপনাদের বংশের ছিল। এতটা অপমান শুনে তো সে মহিলাটি অনেক বেশি রেগে যায় আর বলে, প্রথমত তুমি আমাদেরকে এই শটটা দেবে না, আর দ্বিতীয়ত এই শটটার মতো আমাদেরকে একটি নকল শট বানিয়ে দেবে, যাতে আমরা এটা ব্যবহার করতে পারি। ফ্যাংইউ বলে, যেহেতু আপনারা আমার কথা বুঝতেই পেরেছেন, তাই আমার মনে হয় না এখানে আর বেশিক্ষণ থাকা উচিত। এটা বলে সে চলে যায়। রানী এদিকে জুনলিনকে বলে, তোমার এখন বিয়ের বয়স হয়েছে, তোমার কাছে জুয়োকে কেমন লাগে? সে বলে, জুয়ো অনেক ভালো আর তার স্পিরিচুয়াল এনার্জিগুলো অনেক হাই, কিন্তু আমি অন্য একজনকে পছন্দ করে ফেলেছি, যখন সময় আসবে তখন আমি তাকে দেখাবো। রানী তখন বাড়তি কথা বলে না আর বলে, আমি আশা করি সেই মেয়েটার স্পিরিচুয়াল পাওয়ার অনেক হাই হবে।
ফ্যাংইও ছোট পাখিটাকে বলে, আমার প্রথম কাজ তো কমপ্লিট হয়েছে, এখন আমি কি করব। সে পাখিটা বলে, তুমি যেহেতু এখানে চলে এসেছো তাই তোমাকে দ্বিতীয় কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। এরপর আমরা আবারও জাওইকে দেখি, যাকে ওই দুটো ছেলে আবারও বুলি করছিল। সেখানে আবার ফ্যাংইও ছিল। ফ্যাংইও যখনই দেখতে পায় জাওইকে কেউ বুলি করছে, তখন সে ছেলেগুলোকে অনেক ভয় দেখায় আর তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয়। ফ্যাংইওকে দেখিয়ে জাওই চিনতে পারে আর তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কিন্তু ফ্যাংইও তাকে চিনতে পারে না। তার মেট বলে জাওই তার ছোটবেলার বন্ধু, কিন্তু সে ছোটবেলায় এমন ছিল না। একদিন ফ্যাংইওর জন্য রাখা খাবার যখন জাওই ভুল করে খেয়ে ফেলেছিল, তখন সে জানতো না ওই খাবারগুলোতে পয়জন ছিল। তার পরিবার যখন এসব বিষয় জানতে পারে, তখন তারা তাকে বের করে দেয়। কিন্তু ফ্যাংইও বাকিদের মতো তার সাথে আচরণ করতো না, সে খুব ভালোভাবে তার খেয়াল রাখতো। কিন্তু 3 বছর আগে যখন ফ্যাংইওকে বের করে দেওয়া হয়েছিল, তখন জাওইও সে সেলেস্টিয়াল প্যালেসটা ছেড়ে চলে এসেছে। এসব শুনে ফ্যাংইও জাওইকে বলে, আমি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না। জাওই বলে, তুমি আমাকে প্রমিস করো, কারণ এই 3 বছর আমি তোমাকে অনেক মিস করেছি। এরপর আমরা ইউমিংকে দেখি। সে বলে, আমার স্পিরিচুয়াল পাওয়ার জুনলিনের মতো ঠিক আছে, কিন্তু এই জুনলিনকে হারাতে হলে তো আমাকে আরও বেশি ইমপ্রুভ করতে হবে। সেলেস্টিয়াল প্যালেসে যখন একাডেমিতে অ্যাডমিশন নেওয়া হবে, তখন আমিও সেখানে যাব, যাতে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি আর ওই জুনলিনকে হারাতে পারি। ফ্যাংইও জাওইকে নিজের বাড়িতে নিয়ে আসে। তারা যখন খাবার খাচ্ছিল, তখন সে বলে, তুমি যে পয়জনটা খেয়েছো তার কোনো মেডিসিন নেই। জাওই বলে, না, কিন্তু আমি শুনেছি ক্যাপিটালে ফিয়ারলেস টাওয়ারের মধ্যে নাকি একটা ক্রিস্টাল আছে। সেই ক্রিস্টালের মাধ্যমে যে কোনো পয়জনকে ঠিক করা যায়, কিন্তু সেখানে যাওয়া এতটাও সহজ না। ফ্যাংইও তাকে জিজ্ঞেস করে সেখানে যাওয়া সম্ভব নয় কেন। জাওই বলে, কারণ সে টাওয়ারটা অনেক বেশি উঁচু, ওখানে উঠতে উঠতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, আর ওখানে তো অনেক বেশি গার্ডও আছে। এই গার্ডগুলোকে মেরে আবার উপরে ওঠা, এটা তো কারো পক্ষে পসিবল না, তাই আমি যেভাবে আছি সেভাবে ভালো আছি। তার কথা শুনে আমরা ফ্যাংইওকে খুশি হতে দেখি না, অর্থাৎ সে মনে মনে এবার ভেবেই রেখেছিল সে ওই টাওয়ার থেকে ক্রিস্টালটা নিয়ে আসবে। এরপর আমরা জুওকে দেখি যে রানীর কাছে এসে বলে, আমার ছোট বোনকে আমি খুঁজে পেয়েছি। তাকে যে পয়জনটা দেওয়া হয়েছিল এর জন্য তো সে অনেক বেশি খাবার খায়, তাই তার এমন অবস্থা। আমি যে কোনো মূল্যে এটার অ্যান্টিডোট চাই। আমরা তখন জানতে পারি জাওই হচ্ছে এই জুয়োর বোন। যাই হোক, রানী বলে, আমি জানি না এই পয়জনটার অ্যান্টিডোট কোথায় পাওয়া যাবে, কারণ এটা অনেক রেয়ার, কিন্তু তুমি পিয়ারলেস টাওয়ারে কেন যাচ্ছ না? জুয়ো বলে, সে টাওয়ারে যাওয়া মানে একটা চ্যালেঞ্জ, কারণ প্রথমত সে টাওয়ারে উঠতে হলে প্রত্যেকটা ফ্লোরে অনেক বেশি গার্ড থাকে, আর এত বড় টাওয়ার যে ওখানে উঠতে উঠতে আর সে গার্ডগুলোকে মারতে মারতেই তো সমস্ত স্পিরিচুয়াল এনার্জিগুলোই শেষ হয়ে যাবে। আমি সে টাওয়ারের উপর পর্যন্ত পৌঁছাতে পারবো না। এমনকি আমি এটাও শুনেছি যে ওই চ্যালেঞ্জটা ক্রস করতে পারে না, তার সমস্ত স্পিরিচুয়াল পাওয়ারগুলো সবসময়ের জন্য চলে যায়। রানী বলে, তুমি ঠিক বলেছ, কিন্তু কিছু পেতে হলে তো কিছু স্যাক্রিফাইস করতে হয়। অন্যদিকে আমরা ফ্যাংইওকে দেখি যে ওই পিয়ারলেস টাওয়ার কাছে পৌঁছে গিয়েছে। ভিতরে যাওয়ার আগে সেখানে জুনলিন চলে আসে। সে তাকে একটা পাহাড়ের কিনারায় নিয়ে যায় আর বলে, আমি জানি তুমি ফ্যাং ফ্যামিলিতে থাকতে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছো, কিন্তু তুমি চাইলে আমি তোমার জন্য এখানে একটা ঘর বানিয়ে দিতে পারি। ফ্যাংইও বলে, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? জুনলিন বলে, কখনো কখনো আমার মনে হয় তুমি আমার সাথে অনেক বেশি ভালো আচরণ করছো, কিন্তু কখনো মনে হয় তুমি অন্য একটা মেয়ে। তুমি আসলে চাওটা কি? ফ্যাংইও বলে, আমাদের মধ্যে যা হচ্ছে সবকিছু অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সে বলে, আমি জানি যেহেতু তুমি আমার স্পিরিচুয়াল প্রিন্সেস হবে, তাই আমাদের দুজনের একসাথে সময় কাটানো উচিত। ফ্যাংইও বলে, আমি জানি আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমার স্পিরিচুয়াল প্রিন্সেস হব, সেটার জন্য এখনো প্রস্তুত নয়। বলে সে চলে যেতে চাইলে জুনলিন তাকে জড়িয়ে ধরে, কারণ ফ্যাংইও তাকে পছন্দ করেছে এটা শুনে জুনলিন অনেক বেশি খুশি হয়। ফ্যাংইও এরপর পিয়ারলেস টাওয়ারের ব্যাপারে অনেক স্টাডি করে। তখন সে জানতে পারে সেখানে 4টা ব্যারিয়ার আছে। প্রথম জন যে একজন কাল্টিভেটর, দ্বিতীয় জনের মাইন্ড পাওয়ার অনেক ক্ষমতা রয়েছে, তৃতীয় জন হচ্ছে অনেক বেশি রুট, আর সে এক আঘাতে একটা মানুষের 2 টুকরো করে দিতে পারে। কিন্তু 4 নাম্বারটার ব্যাপারে সেখানে কোনো কিছুই লেখা নেই। ফ্যাংইও ভাবে জুনলিন হয়তো এই 4 নাম্বারটার ব্যাপারে জানে। তার কিছু বলার আগে জুনলিন তাকে বলে, আমি চাই তুমি সেলেস্টিয়াল একাডেমিতে অ্যাডমিশন নাও। সেখানে যাওয়ার পর তুমি আবারও হাই র্যাঙ্কের একজন কাল্টিভেটর হতে পারবে। আমি আমার মাকে যখন তোমার ব্যাপারে বলেছিলাম, সে বলেছিল আমি যাকে পছন্দ করি সে যেন অনেক হাই র্যাঙ্কের একজন কাল্টিভেটর হয়। ফ্যাংইও বলে, যদি আমার কাল্টিভেশন হাই র্যাঙ্কের না থাকে, তাহলে কি তুমি আমাকে নিজের যোগ্য মনে করবে না? তাছাড়া তোমার মা কাকে চুজ করেছে? আমার তো মনে হয় জুয়োকে, যার নাম শুনে আবারও জুনলিন রেগে যায় আর বলে, সে কাকে চুজ করেছে এটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে আমি যাকে পছন্দ করি আমি তাকেই বিয়ে করব।
ফ্যাংইউ বলে, আমি যদি হাই লেভেলের একজন কাল্টিভেটর হই তাহলে তুমি আমাকে বিয়ে করতে পারবে। আমি তোমাকে বিয়ে করার জন্য একজন কাল্টিভেটর হতে চাই না, আমি নিজের জন্য এটা করতে চাই। এটা বলে সে রেগে ওখান থেকে বেরিয়ে আসে। আসার পর তার সাথে ইউমিংয়ের দেখা হয়। সে বলে, তোমার কি হয়েছে? কিন্তু সে ফ্যাংইউর মাইন্ড পড়ে বুঝতে পারে সে পিয়ারলেস টাওয়ার ব্যাপারে খোঁজ করছে। ইউমিং বলে, তুমি যদি চাও তাহলে পিয়ারলেস টাওয়ারের ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারি। দূর থেকে দাঁড়িয়ে জুয়ানও আবার এদের দুজনকে দেখছিল। এরপর আমাদের 3 দিন পরের সিন দেখানো হয়, যেখানে ফ্যাংইউ পুরোপুরি তৈরি ছিল পিয়ারলেস টাওয়ারে যাওয়ার জন্য। সে বলে, জাওইয়ের এই অবস্থা শুধুমাত্র আমার জন্যই হয়েছে, তাই আমি এটার অ্যান্টিডোট অবশ্যই খুঁজব। তার মা আর তার মেট তাকে না করলেও সে কারো কথাই শুনে না, আর পিয়ারলেস টাওয়ারে চলে আসে, যেখানে তার সাথে প্রথম ব্যারিয়ারের যে লোকটা ছিল তার দেখা হয়। সে বারবার মিউজিক বাজিয়ে যাচ্ছিল। সে তখন তাকে কিছু প্রশ্ন করে। তার মিউজিক বাজানোর জন্য ফ্যাংইউ প্রথমত একটু কনফিউজড হয়ে যায়, কিন্তু পরে খুব সহজে এটার উত্তর দেয়, যেটা শুনে আবার এই লোকটা অনেক বেশি খুশি হয় আর বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তোমার আর সামনের দিকে আগানো উচিত হবে না। ফ্যাংইউ বলে, আমি জানি, কিন্তু আমি আমার বন্ধুর জন্য সবকিছুই করতে পারি। এটা বলে সে উপরে চলে যায়, যেখানে তার সাথে দ্বিতীয় ব্যারিয়ারের লোকটির দেখা হয়। কিন্তু এখানে সবকিছু অন্ধকার ছিল, আর এর মধ্যে তার উপর কেউ অ্যাটাক করে, যার ফলে তার হাতেও একটু কেটে গিয়েছে। ব্যারিয়ারের লোকটা তার কানের কাছে এসে বলে, আমি এখানেই আছি, তুমি আমাকে দেখবে না, কিন্তু আমি তোমাকে দেখতে পাই। আমি চাই তুমি আমাকে খুঁজে বের করো। অন্যদিকে আমরা ফ্যাংইউকে দেখি যে জুয়ানের সাথে তলোয়ার প্র্যাকটিস করছিল। জুয়ানলিনের মন তো এ তলোয়ার প্র্যাকটিসের মধ্যে ছিল না। যাই হোক, তখন সেখানে ফ্যাংজি আসে। সে বলে, ফ্যাংইউ সেই পিয়ারলেস টাওয়ারের উপর গিয়েছে। এটা শুনে জুনলিন অনেক টেনশনে পড়ে যায়। ফ্যাংইউ এদিকে ব্যারিয়ারের লোকটার কথা ভালোভাবে শোনার চেষ্টা করছে। সে তখন এখানে একটা পাখি বের করে, যে পাখিটার আওয়াজ তো অনেক বেশি ছিল, যেটা বাইরে পর্যন্ত যাচ্ছিল। ইউমিং এটা শুনে বুঝতে পারে ফ্যাংইউ তার প্রথম ব্যারিয়ারটা ক্রস করে ফেলেছে। এসব বুদ্ধি আবার ইউমিং তাকে দিয়েছিল, কারণ দ্বিতীয় ব্যারিয়ার যে লোকটা ছিল তার কান অনেক বেশি ফাস্ট ছিল, সে সব কিছু শুনতে পারত। তাই সে পাখিটার আওয়াজের কারণে লোকটার অনেক বেশি ক্ষতি হবে। এমনকি সে তৃতীয় ব্যারিয়ারের যে লোকটা ছিল তার নাম হচ্ছে শ্যাডো, তার সাথে লড়াই করার জন্য তাকে একটা হাতিয়ার দিয়েছিল। এই লোকটার এনার্জি পাওয়ার তো অনেক বেশি হাই ছিল, কিন্তু তারপরও ফ্যাংইউ হার মানে না আর তার সাথে লড়াই করতে থাকে। এদিকে এরা প্রত্যেকে অনেক বেশি টেনশনে ছিল, কারণ তৃতীয় লেভেল পার করার পর চতুর্থ লেভেল কিভাবে পার করতে হয় এটা কেউই জানে না। অন্যদিকে ফ্যাংইউ শ্যাডোকে বলে, তোমার কাছে অনেক বেশি এনার্জি আছে, যদি তুমি এই এনার্জিগুলো সাধারণ মানুষকে বাঁচানোর জন্য করতে তাহলে অনেকগুলো মানুষই ডেমনদের হাত থেকে বেঁচে যেতে পারত, কিন্তু তুমি এটা কেন করছো না? শ্যাডো বলে, আমার কাছে যখন এতগুলো পাওয়ার ছিল তখন আমি নিজের ভালোবাসাকে বাঁচাতে পারিনি। আমি আমার ভালোবাসাকে বাঁচাতে পারিনি, তাহলে সাধারণ মানুষকে আমি কেন বাঁচাবো? আমরা তখন তার প্রেমিকাকে দেখতে পাই, যে হয়তো মারা গিয়েছে। শ্যাডো যখন ইমোশনাল হয়ে পড়ে তখন এটার সুযোগ নিয়ে ফ্যাংইউ নিজের তলোয়ার দিয়ে তাকে আটকায়, কিন্তু তাকে মারে না। শ্যাডো বলে, তুমি চাইলে আমাকে মারতে পারতে, কিন্তু আমাকে কেন মারছো না? সে বলে, কারণ আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই, আমি এখানে আমার বন্ধুর জন্য এসেছি, তাই আমি তোমাকে মারবো না। থার্ড লেভেল সে জিতে যাওয়ার পর সে এরপর এ টাওয়ার ওনারের কাছে চলে যায়। অন্যদিকে আমরা জুনলিনকে দেখি যে একটা লোকের কাছে এসেছিল। এই লোকটাও আগে পিয়ারলেস টাওয়ারের 3টা লেভেল পার করেছে, তাই সে জিজ্ঞেস করতে এসেছে চতুর্থ লেভেল কেমন হয়। সে বলে, চতুর্থ লেভেলে অনেক বেশি লোভ দেখানো হয় সে মানুষটাকে, যে এই তৃতীয় লেভেলটা পার করেছে। সে একবার এসব কথার মধ্যে ফেসে গেলে যে উদ্দেশ্যের জন্য সে গিয়েছিল তার কখনোই পূরণ করতে পারবে না। এদিকে সে ওনারটা ফ্যাংইউকে অনেক বেশি স্বর্ণ দেয় আর তাকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। ফ্যাংইউ বলে সে এখানকার সে ক্রিস্টালটা নিতে এসেছে, যেটা দিয়ে সে তার বন্ধুকে ঠিক করতে পারবে, তাই তার এসবের কোনো প্রয়োজন নেই। কিন্তু সে লোকটা তার চারপাশে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে আর তাকে বারবার ভয় দেখাতে থাকে এখান থেকে চলে যাওয়ার জন্য। তার এতটা প্রেশারে তো সে অজ্ঞান হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরও ফ্যাংইউ হার মানে না। ফ্যাংইউয়ের এমন করা দেখে সে ওনারটা প্রচণ্ড রেগে যায় আর বলে ফ্যাংইউকে মেরে ফেলার জন্য। তখন সেখানে শ্যাডো চলে আসে আর সে ফ্যাংইউকে বাঁচিয়ে নেয়। সে ওনারটা ফ্যাংইউকে আবারও মারতে যাবে, তার আগে জুনলিন তার গলা তলোয়ার ধরে। জুনলিন তাকে সে ওনারটার থেকে বাঁচিয়ে নেয়। এরপর শ্যাডো এসে তাকে দুটো গিফট দেয়, যার মধ্যে একটা সে ক্রিস্টালটা ছিল। সে বলে, তুমি এটা ডিজার্ভ করো। ফ্যাংইউ এটা দেখে অনেক খুশি হয়। সে বাহিরে এসে জাওইকে এটা দিয়ে বলে, এবার তুমি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। রাতের বেলা ইউমিং ইয়ান মেনশনে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেখানে তখন জুনলিনের গ্র্যান্ডফাদারকে দেখে ফেলে, তাই সে সেখান থেকে সরে যায়। অন্যদিকে আমরা ফ্যাংইউকে দেখি যে এখানেই ছিল। জুনলিন তার জন্য অনেক বেশি টেনশন করছিল, তাই ফ্যাংইউ তাকে সরি বলে। জুনলিন তাকে নিজের কাছে টেনে বলে, তুমি নিজেকে কি ভাবো? নিজেকে এতটা রিস্কের মধ্যে রেখে তুমি কি নিজের স্পিরিচুয়াল পাওয়ারগুলো বাড়াতে গিয়েছো?
ফ্যাংইউ বলে সে তো তার বন্ধুর জন্য ওখানে গিয়েছিল। জুনলিন বলে যাই হোক, আমার কাছে তুমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেটা শুনে আবার ফ্যাংইউর অনেক ভালো লাগে আর সে তাকে জড়িয়ে ধরে। এসব কিছু তখন আবার ইউমিংও দেখে নেয়, তার অনেক বেশি খারাপ লাগে আর আমারও ইউমিংয়ের জন্য অনেক খারাপ লাগছিল। ইউমিং সব কিছু ভোলার জন্য ড্রিঙ্ক করতে আসে, যেখানে আমরা আগে থেকে জুয়োকে দেখি। তারা একসাথে ড্রিঙ্ক করতে থাকে আর নিজেদের যতগুলো দুঃখের কথা আছে সবগুলো শেয়ার করতে থাকে। পরদিন আমরা জাওইকে দেখি, যে কিনা ওই ক্রিস্টালের কারণে আবার আগের মতো নর্মাল হয়ে গিয়েছে। জাওই এতটাই খুশি ছিল যে সে পুরো প্যালেস ঘুরতে থাকে। এদিকে ইউমিং এখনও ইয়ান মেনশনেই আছে। এখন পর্যন্ত সে সবার কাছ থেকে লুকিয়ে রয়েছে, কিন্তু হঠাৎ করে সে ভুলবশত ফ্যাংইউয়ের রুমে ঢুকে যায় আর তাকে চিৎকার করার আগে তার মুখ চেপে ধরে। তখন লিয়ান কিছু গার্ডদেরকে নিয়ে আসে আর বলে ইয়ান মেনশনে কাল রাতে একটা চোর ঢুকেছে, তাই আমরা প্রত্যেকের রুম চেক করছি। ফ্যাংইউ বলে তোমরা এখান থেকে চলে যাবে নাকি আমি তোমাদেরকে ধাক্কা দিয়ে এখান থেকে বের করব, কারণ আমি চাই না কেউই আমার রুম চেক করুক। লিয়ান এখন আর ফ্যাংইউর সাথে পেরে উঠবে না, তাই সে সুন্দর মতো সেখান থেকে চলে যায়। এসব আবার ইউমিং শুনে বলে সে কি তোমাকে সবসময় এরকম বিরক্ত করে? ফ্যাংইউ বলে তার কথা বাদ দাও, কিন্তু তুমি এখানে কেন এসেছো? ইউমিং বলে কারণ আমি তোমাকে অনেক বেশি মিস করছিলাম, সামনে দিয়ে আসলে প্রত্যেকে আমাকে দেখে ফেলতো, কিন্তু এখানে লুকিয়ে এসেছি তোমাকে দেখার জন্য। ফ্যাংইউ বলে সবাই দেখলেও কোনো সমস্যা হতো না, কারণ আমি তোমাকে একজন বন্ধু ভাবি। যদিও তুমি ডার্ক নাইট কোর্ট থেকে, তারপরও তুমি অনেক ভালো। ইউমিং সেখান থেকে চলে যাওয়ার সময় ফ্যাংইউ তাকে একটা মিউজিক নোট দেয়, যেটা তাকে শ্যাডো দিয়েছিল। সে বলে শ্যাডো আমাকে সে ক্রিস্টালের সাথে এই গিফটও দিয়েছে। যেহেতু আমি মিউজিক বাজাতে পারি না, তাই আমার এটার কোনো প্রয়োজন নেই। ইউমিং বলে আজ আমার বার্থডে, কিন্তু তুমি না জেনেও আমাকে একটা গিফট দিয়েছো। এখন পর্যন্ত কেউ আমার বার্থডেতে আমাকে কিছু গিফট দেয়নি। তুমি কি আমাকে একটা প্রমিস করতে পারবে? প্রত্যেক বছর আমি চাই তুমি আমাকে এভাবে করে গিফট দেবে। এটা শুনে ফ্যাংইউ একটু চুপ করে থাকে। ইউমিং সেখান থেকে চলে যাওয়ার পর সে ছোট্ট পাখিটা আবারও তাকে রিংয়ের ভিতরে নিয়ে আসে। সে বলে তুমি যদি তোমার মাস্টার কি ফিরাতে চাও, তাহলে তোমাকে একটা ল্যান্টন আনতে হবে। মিউ যখন শেষবার ডার্ক নাইট কোর্টদের সাথে লড়াই করছিল, তখনই সেই ল্যান্টনটা ভেঙে 3 টুকরো হয়ে যায়। তুমি যদি সে 3টে টুকরো আনতে পারো, তাহলে তুমি তাকে বাঁচাতে পারবে। এটা শুনে সে বলে কিন্তু আমি এটা খুঁজবো কিভাবে? ছোট্ট পাখিটি বলে তুমি এখনই যে লোকটার সাথে দেখা করেছো ইউমিং, তার কাছে স্টার সোর্ড নামের একটা পাওয়ার আছে, যার মাধ্যমে সে 3টা ল্যান্টনই দেখতে পারবে। তার কথা শুনে ফ্যাংইউ অনেক বেশি খুশি হয়। জিয়ান এরপর জুনলিনকে বলে ইয়ান মেনশনে যে চুরি করতে এসেছিল সে কোনো চোর নয়, বরং ইউমিং ছিল। ইউমিং এখানে স্কাই ওয়াচ চুরি করতে এসেছিল। এই স্কাই ওয়াচ দিয়ে তাকে খুশি করতে চায়, আর সে হচ্ছে সমস্ত স্পিরিচুয়াল মাস্টারদের লিডার। সে যার সাথে থাকবে যে কোনো যুদ্ধে সে জিততে পারবে। তাই ডার্ক নাইট কোর্টের লোকেরা তাকে এটা দিতে চায়, যাতে তারা তাকে নিজেদের দলে করতে পারে আর এরপর এখানকার সবার সাথে লড়াই করে আমাদেরকে হারাতে পারে। তার নাম হচ্ছে উইউ। জুনলিন বলে ইউমিং যদি উইউকে খুশি করতে চায়, তাহলে তার অবশ্যই আবারও ইয়ান প্যালেসে আসতে হবে, কারণ স্কাই ওয়াচটা তো এখানেই আছে। তাই তুমি সব সময়ের জন্য ইউমিংয়ের উপর নজর রাখো। ইউমিং এরপর তার মাস্টারের কাছে আসে আর তাকে সরি বলে সে এই কাজটা করতে পারেনি। তার মাস্টার যখন তাকে বলে স্কাই ওয়াচটা তাদের কেন প্রয়োজন, তখন সে অনেক অবাক হয় আর বলে আমি জানতাম না তার স্পিরিচুয়াল পাওয়ারগুলো এতটা হাই, তাই আমি এ ভুল আর কখনোই করব না। যে কোনো মূল্যেই হোক আমি সেই স্কাই ওয়াচটা ওখান থেকে নিয়ে আসব। পরদিন থেকে জিয়ান আর ফ্যাংজি মিলে ইউমিংকে খোঁজা শুরু করে। ইউমিংকে শুধু তারা দুজনেই নয়, বরং ফ্যাংইও ফলো করছিল, কারণ তাকে তার প্রয়োজন আছে। ভুলবশত তার সাথে ফ্যাংইউয়ের দেখা হয়ে যায়। ফ্যাংইউকে অনেকবার জিজ্ঞেস করার পরের পর সে বলে দেয় জুনলিন তাদেরকে তার উপর নজর রাখতে কেন বলেছিল। জুয়ো এদিকে নিজের বোনকে আগের মতো দেখে অনেক খুশি হয়, আর অন্যদিকে আমরা ইয়ানকে দেখি, যাকে তোমরা অবশ্যই চিনবে। তার সন্তান জন্ম হওয়ার খুশিতে সেখানে একটা পার্টি হচ্ছিল, আর এই সুযোগ নিয়ে ইউমিং আর ফ্যাংইও ভিতরে যেতে চায়, তাই তারা সেখানকার একটা ঘরে আগুন লাগিয়ে দেয়। প্রত্যেকের খেয়াল যখন এখানে ছিল, তখন তারা দুজনে খুব সহজে মেনশনে চলে যেতে পারে। তারা ভিতরে এসে স্কাই ব্যাসটা খুঁজতে চায়, কিন্তু যে স্কাই ব্যাসটা তারা পায় সেটা নকল ছিল। স্কাই ব্যাসটাকে দেখার জন্য ওখানে জুনলিন আসে। এখানে এসে সে বুঝতে পারে এখানে আগে অন্য কেউ এসেছিল। তখন আমরা মিস্টার ইয়ানকে দেখতে পাই। সে জুনলিনকে বলে সে যেন টেনশন না করে, কারণ এই চেম্বারটাতে সে স্কাই ব্যাসটা লুকিয়ে রেখেছে। ইয়ান যখনই সে চেম্বারটা খুলতে যায়, তখনই সে বুঝতে পারে এই চেম্বারের মধ্যে অন্য কেউ আছে। সে তার গার্ডদেরকে ডাকতে চাইলে জুনলিন তাকে না করে, কারণ সে সেখানে ফ্যাংইউয়ের কিছু জিনিস পেয়েছে, আর সে বুঝতে পারে সেখানে যে লুকিয়েছিল সে হচ্ছে ফ্যাংইউ। জুনলিন বলে সে যেন চিন্তা না করে, কারণ সে নিজেই ভিতরে গিয়ে চেক করবে। এদিকে লিয়ানকে ধরে আবার ইউমিং অনেক বেশি শাস্তি দিচ্ছিল, কারণ সে সবসময় ফ্যাংইউকে বিরক্ত করে।
কিন্তু তার শাস্তিগুলো একটু হাস্যকর ছিল, যেটা আবার ফ্যাংজি দেখে সে নিজেও হাসতে থাকে। এদিকে এরা দুজনে এখানে সে আসল স্কাই ব্যাসটা পেয়ে যায়, যেটা দেখে আবার ফ্যাংইও এটাকে বারবার দেখছিল। ইউমিং বলে, তোমার কি এটা প্রয়োজন আছে? ফ্যাংইও বলে, হ্যাঁ, কারণ আমি যে ল্যান্টনটা খুঁজছিলাম তার মধ্যে একটা টুকরো এটার মধ্যে আছে। তারা দুজনের একজনও জানতো না জুনলিন তাদের পেছনে দাঁড়িয়ে আছে। সে যখন তাদের সামনে আসে তখন ইউমিং ভয় পেয়ে ফ্যাংইওর গলা চেপে ধরে। জুনলিন বলে, এসব নাটক করার প্রয়োজন নেই, কারণ আমি জানি তুমি ফ্যাংইওর কোনো ক্ষতি করবে না। আমি তোমাকে একটা সিক্রেট রাস্তা বলে দেব, যার ফলে তুমি এখান থেকে বের হতে পারবে। আর আমি বাইরের ইয়ানকে বলবো যে চোর পালিয়ে গিয়েছে, কিন্তু তুমি এখান থেকে স্কাই ব্যাসটা নিয়ে যেতে পারবে না। এরপর তারা দুজনে লড়াই করতে শুরু করে। মিস্টার ইয়ান ভাবছিল জুনলিন হয়তো সে চোরটাকে ধরে ফেলেছে। জুনলিন এরপর ইউমিংকে সে সিক্রেট রাস্তাটা বলে দেয়। ইউমিং ফ্যাংইউকেও তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু জুনলিন তাকে যেতে দেয় না। এরপর সে ওখান থেকে চলে যাওয়ার পর জুনলিন ফ্যাংইউকে জিজ্ঞেস করে, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, ডার্ক নাইট কোট আর তাদের প্রিন্স ইউমিংয়ের সাথে তোমার কি সম্পর্ক? ফ্যাংইউ বলে, আমার তার সাথে কোনো সম্পর্ক নেই। আমি এই স্কাই ব্যাসটা নিতে চেয়েছি, আর আমার ইউমিংয়ের কিছু সাহায্যের প্রয়োজন। জুনলিন বলে, তুমি তার সাথে মিলে স্কাই ব্যাসটা চুরি করতে এসেছো, এটাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার এই বিষয়টা অনেক বেশি খারাপ লাগে। যখন তোমার কিছু প্রয়োজন হয় তখন তুমি ইউমিংয়ের কাছে সাহায্য চাও, কিন্তু আমাকে একবারও বলো না। প্ল্যান অনুযায়ী জুনলিন বাহিরে এসে বলে তার স্পিরিচুয়াল এনার্জি সে চোরের মতোই ছিল, তাই সে তার সাথে লড়াই করতে পারেনি। জুনলিন এরপর ফ্যাংইউকে বলে সে ওই স্কাই ব্যাসটা কেনার অনেক চেষ্টা করেছে, কিন্তু মিস্টার ইয়ান এটাকে বিক্রি করবে না, তাই আমাদেরকে অন্য কিছু প্ল্যান করতে হবে। অন্যদিকে ইউমিং কিছুদিন যাবৎ টাস্কগুলোকে পূরণ করতে পারেনি, তাই তার মাস্টার তাকে শাস্তি দেয়। ইউমিং তাকে এবারেও সরি বলে, আর বলে তাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য। জুনলিন এদিকে ফ্যাংইউয়ের কাছে এসে বলে, মিস্টার ইয়ান আমাকে স্কাই ব্যাসটা দিয়ে দিয়েছে, যেটা শুনে সে অনেক অবাক হয়, আর বলে তুমি এমন কি করেছো যে সে তোমাকে সে স্কাই ব্যাসটা এমনিতেই দিয়ে দিয়েছে। জুনলিন বলে, আমি তোমাকে এটা বলবো না, এটা হচ্ছে সিক্রেট। আমি তোমাকে এটা দিয়ে দিতে পারবো, কিন্তু তার আগে তুমি বলো তোমার এটার কেন প্রয়োজন। ফ্যাংইউ বলে সে বলতে পারবে না, যখন সময় আসবে তখন সে তাকে জানিয়ে দেবে। জুনলিন বলে, তুমি ইউমিংয়ের বার্থডের সময় তাকে গিফট দিয়েছো, সেদিন তো আমারও বার্থডে ছিল, তাহলে আমার গিফট কোথায়? ফ্যাংইউ অবাক হয়ে বলে, সেদিন কি তোমার বার্থডে ছিল? কিন্তু কেউ তো আমাকে বলেনি। এমনিতেও তুমি একজন ক্রাউন প্রিন্স, তাই প্রত্যেককে তোমাকে অনেকগুলো গিফট দেবে, আমার গিফটের তো মনে হয় কোনো প্রয়োজনই নেই। জুনলিন বলে, তুমি একদমই কথা ঘোরাবে না, তুমি আমার বার্থডেতে কি গিফট দিবে? ফ্যাংইউ বলে, তুমি আমার কাছ থেকে কি চাও? জুনলিন তার কাছে এসে বলে, সেলেস্টিয়াল প্যালেসের যে এক্সামটা হবে তা তুমি পাশ করে নাও, তাহলে আমি তোমাকে সে স্কাই ব্যাসটা দিয়ে দেব। সে চলে যাবার পর ফ্যাংইউ বলতে থাকে, আমি সে এক্সামটা তোমার জন্য নয়, বরং আমি আমার মাস্টারের জন্য পাশ করব, যাতে আমি সে স্কাই ব্যাসটা পেতে পারি। জুও তার বোনের কাছে এসে বলে সে যেন এখান থেকে চলে যায় আর সেলেস্টিয়াল প্যালেসে চলে আসে। জাওই বলে, যখন আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল সেলেস্টিয়াল প্যালেসে থাকা, তখন তারা আমাকে একটা বোঝ মনে করে বের করে দিয়েছে, কিন্তু আমি সেখানে এখন যেতে চাই না। জাও বলে, কিন্তু আমি চাই সেলেস্টিয়াল প্যালেসের যে এক্সাম হবে তুমি সেটা পাশ করো। জাওই বলে, আমি এক্সামটা দিতে পারবো ঠিকই, কিন্তু এটা পাশ করবো কিনা আমি নিজেও জানি না। ফ্যাংইউ ইউমিংকে তার বার্থডে গিফট দিয়েছে সে মিউজিক নোটটা। এটাতে তো জুনলিন অনেক বেশি জেলাস, আর সে এতটা জেলাস করছিল যে সে ইউমিংয়ের কাছে চলে আসে সেই মিউজিক নোটটা নেওয়ার জন্য, কিন্তু ইউমিংয়ের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, তাই সে ঘুমিয়েছিল। জুনলিন ঘুমন্ত অবস্থায় ইউমিংয়ের কাছ থেকে মিউজিক নোটটা নিতে চায়, কিন্তু সে বলে যাই হোক আমি এটা কেন নিব। কিন্তু ইউমিং তখন ফ্যাংইউয়ের নাম নেয়, যেটা শুনে তো আবার জুনলিন রেগে যায়, আর সে কালি দিয়ে তার মাথার উপরে লিখে দেয়, ফ্যাংইউ শুধু আমার হবে, তুমি তাকে স্বপ্নেও পেতে পারবে না। আমার কাছে তো এদের জেলাসগুলোই অনেক বেশি ফানি লাগছিল। যাই হোক, রানী এদিকে বলছিল, আমার মনে হয় আমার ছেলে যে মেয়েটাকে পছন্দ করেছে সে হচ্ছে ফ্যাংইউ, কিন্তু আমি চাই না সে স্পিরিচুয়াল প্রিন্সেস হোক। তার গার্ড বলে সে এর জন্য কি করতে চায়। রানী বলে, এই এক্সামটা তো উইউ নেবে, যার কাছে স্পিরিচুয়াল পাওয়ারের কোনো কমতি নেই। তুমি গিয়ে জুয়োকে বলো সে যেন উইউর সাথে দেখা করে। জুয়ো অনেক বেশি স্মার্ট, আর সে জানে সে ওখানে গিয়ে কি করবে। জুনলিনের কাছে এরপর ফ্যাংইউ আসে। জুনলিন বলে, তুমি যদি সে স্কাই ব্যাসটা নিতে চাও তাহলে তোমাকে আগে সে এক্সামটা পাশ করতে হবে, তাছাড়া আমি তোমাকে এটা দেব না। ফ্যাংইউ বলে, আমি তোমাকে এটা বলতে আসিনি, আমি জানি না তুমি কেন তোমার বার্থডের ব্যাপারে আমাকে কিছুই বলনি। জুনলিন বলে, কারণ আমার বার্থডে আমার পছন্দ না। ফ্যাংইউ বলে, তুমি আমার কাছে সব কিছু বলতে পারো, যে তোমার সাথে কি হয়েছে, তোমার এটা পছন্দ না। জুনলিন বলে, কারণ আমার মা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু আমার জন্মের সময় সে মারা গিয়েছে।
আমার কাছে তার একটা পোর্ট্রেট ছিল, আমি সেটা বারবার দেখেছি, কিন্তু সেটা আমি এতবার দেখেছিলাম যে বলতেও পারবো না যে সে আসলে কেমন। যদি আমার জন্ম না হতো তাহলে হয়তো আজ আমার মা বেঁচে থাকতে পারতো। ফেংইউ তাকে সান্ত্বনা দিয়ে বলে এতে তার কোনো দোষ ছিল না। অন্যদিকে আমরা জুয়োকে দেখি যে রানীর সাথে দেখা করতে এসেছে। সে বলে ফেংইউ আবারও নিজের কাল্টিভেশনগুলো শুরু করেছে। এমনকি জুনলিন তো সবসময় তার সাথে দেখা করে। আমার তো মনে হচ্ছে তারা দুজন অনেক বেশি ক্লোজ। রানী বলে তোমার এটা নিয়ে একদমই চিন্তা করার প্রয়োজন নেই। তুমি উইউর নাম তো অবশ্যই শুনেছ। স্পিরিচুয়াল পাওয়ারের দিক থেকে তার পাওয়ারগুলো অনেক বেশি হাই। তাই তুমি যদি তার থেকে কিছু শিখতে পারো তাহলে তুমি অবশ্যই ফ্যাংইউকে হারাতে পারবে। এদিকে জুনলিন অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে অনেক ট্রাঙ্ক হয়ে গিয়েছিল। ফ্যাংইউ তাকে ফ্যাংজির ঘরে শুইয়ে দেয় আর ফ্যাংজিকে জিজ্ঞেস করে সে স্কাই ব্যাসটা কোথায় আছে। ফ্যাংজি বলে আমি এটা জানি, কিন্তু আমি তোমাকে কখনোই বলবো না সেটা কোথায় আছে। পরদিন সকালে তার জ্ঞান ফিরলে ফ্যাংইউ তার জন্য নাস্তা রেডি করে। তার এসব আচরণ জুনলিনের একটু সন্দেহ লাগে আর সে তাকে তার কাছে টেনে বলে তুমি আসলে কি চাও। ফ্যাংইউ বলে সে তো কিছুই চায় না। সে তাকে একটা ডায়েরি দিয়ে যায়, যে ডায়েরিটার মধ্যে একটা পেন্টিং করা ছিল। এই পেন্টিংটা দেখে জুনলিন খুশি হয়ে যায়। জুয়ান এদিকে ফ্যাংইউকে খুঁজতে আসে আর সে ফ্যাংইউয়ের মেটকে তার ব্যাপারে জিজ্ঞেস করে। সে প্রথমে জাওইকে চিনতে পারে না, তাই সে তার দিকে খেয়াল করে না, কিন্তু পরে যখন চিনতে পারে তখন সে অনেক অবাক হয়। সে বলে আমি তোমাকে চিনতে পারিনি, কিন্তু তুমি আমাকে কিভাবে চিনতে পেরেছো। জাওই বলে কারণ তুমি আমার সাথে আগেও দেখা করেছো। তারা তিনজনের পর মার্কেটে যায়। সেখানে কিছু লাকি স্টোন দেখতে পেয়ে ফ্যাংইউয়ের মেট তার জন্য এটা কিনে নেয়। আর জুয়ানিও সে লাকি স্টোনগুলো কিনে, কিন্তু তার জন্য নয়, বরং সেইগুলো জুয়ানকে দিয়ে দেয়। জুয়ান এটা দেখে অনেক খুশি হয় আর আমরা বুঝতে পারি জাওই আর জুয়ান হয়তো একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। তখনই সেখানে একটা ঘোড়া চলে আসে, যার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। ঘোড়াটা যখনই জাওইকে আঘাত করতে যাবে তার আগে জুয়ান তাকে বাঁচিয়ে নেয়। এরপর সে একটি বাচ্চাকে আঘাত করার আগে ফ্যাংইউ সে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়, কিন্তু ঘোড়াটি তাকে আঘাত করার আগে একটা লোক তাকে বাঁচিয়ে নেয়, যে অন্য কেউ ছিল না, বরং এ হচ্ছে উইউ। উইউ ফ্যাংইউকে বলে তুমি অন্যের জীবন বাঁচাবে এটা ভালো কথা, কিন্তু তার মানে এই নয় যে তুমি নিজের জীবনও ঝুঁকিতে ফেলবে। উইউর কাছে এরপর আমরা জুয়োকে দেখতে পাই। সে তাকে রিকোয়েস্ট করে উইউ যেন তাকে নিজের স্টুডেন্ট বানিয়ে নেয়। উইউ তার কথাতে রাজি হয় না আর বলে তুমি এমনিতেও অনেক বেশি স্ট্রং, তাই আমার স্টুডেন্ট হওয়ার তোমার কোনো প্রয়োজন নেই। ফ্যাংইউ এদিকে উইউর ব্যাপারে ভাবছিল। তার স্পিরিচুয়াল এনার্জি আর তার মাস্টার মিউয়ের স্পিরিচুয়াল এনার্জি প্রায় একই রকম। তাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? তখন রিং থেকে সে ছোট পাখিটি বলে কারণ তোমার মাস্টার আর সে উইউ মিলে এই সেলেস্টের ফেরেস্টা বানিয়েছিল। ফ্যাংইউ বলে আমার এখন একটাই উদ্দেশ্য, স্টার শটটা আমার নেওয়া, কিন্তু এটার জন্য আমাকে আগে সে একাডেমিতে অ্যাডমিশন নিতে হবে। তাহলে হয়তো উইউর কাছ থেকে আমি সে সর্ডের ব্যাপারে জানতে পারবো। জুনলিন যখন তাকে এক্সামের কথা বলে তখন সে সহজে রাজি হয়ে যায়। এটা শুনে জুনলিন খুশি হয়ে যায় আর বলে এখন থেকে সে এক্সামে পাশ হওয়ার জন্য আমি তোমার সমস্ত দায়িত্ব নেব। সে তো তাকে এক গাদা বই ধরিয়ে দেয় আর বলে রাত দিন এগুলো পড়ে শেষ করো। বেচারির ফ্যাংইউর তো এতগুলো বই পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তখন কেউ একটা আওয়াজ দেয় আর বাহিরে গিয়ে দেখে এটা হচ্ছে ইউমিং। সে বলে এসব বই পড়লে তুমি কখনোই এক্সামে পাশ হতে পারবে না, কারণ তোমার এজন্য এক্সপেরিয়েন্স লাগবে। ফ্যাংইউ বলে তুমি আমাকে বিরক্ত করা বন্ধ করো, কারণ আমার এক্সাম আছে তাই আমাকে পড়তে হবে। ইউমিং বলে তুমি যদি এই এক্সামে পাশ হতে চাও তাহলে অবশ্যই উইউর হেল্প লাগবে। আর সে হচ্ছে বাওয়ের অনেক ভালো ফ্রেন্ড। বাও হচ্ছে সেই লোকটা যে কিনা ফ্যাংইউকে মেডিকেল স্কিল শিখিয়েছিল। তার নাম শুনে সে এরপর উইউর কাছে চলে যায় আর তাকে বাওয়ের নাম করে অনেক কথা বলতে থাকে। বাওয়ের নাম শুনে তো সে উইউ অনেক বেশি খুশি হয় আর নিজের বন্ধুর অনেক বেশি প্রশংসা করতে থাকে। ফ্যাংইউ ইচ্ছা করে তাকে একটা মেডিসিনের বই গিফট করে, যেটা কিনা ওল্ড ফ্যাংয়ের প্রয়োজন ছিল। ফ্যাংইউ এরপর ওল্ড ফ্যাংয়ের কাছে আসে আর বলে সে তার জন্য মেডিসিনের বই তো রেডি করেছে, কিন্তু তার কাছ থেকে এটা ওইও নিয়ে গিয়েছে। যেটা শুনে আবার ওল্ড ফ্যাং অনেক বেশি রেগে যায় আর বলে আমি এখনই তার থেকে এটা নিয়ে আসছি। তার যাওয়ার পর জিয়ান তাকে ধরে ফেলে আর বলে আমি বুঝতে পেরেছি তুমি কি করতে চাও। ফ্যাংইউ বলে চুপচাপ আমাকে ফলো করো। ওল্ড ফ্যাং উইউর কাছে এসে বলে তোমার কাছে যে মেডিসিনের বইটা আছে সেটা ফ্যাংইউ আমার জন্য এনেছে, তাই তুমি এটা আমাকে দিয়ে দাও। এই কথাটা আবার উইউ বলে। সে বলে তুমি মিথ্যে বলছো, কারণ ফ্যাংইউ এটা আমাকে গিফট করেছে। তাদের দুজনের মধ্যে এটা নিয়ে অনেক ঝগড়া লেগে যায়। তাদের স্পিরিচুয়াল পাওয়ার দেখে ফ্যাংইউ অনেক বেশি অবাক হয়, কিন্তু তারা কিভাবে লড়াই করছিল সেটা ভালোভাবে খেয়াল করে। রানী এদিকে উইউর সাথে ডিনার করার জন্য বসে রয়েছে। তখন তার গার্ড এসে বলে উইউ তাদের ডিনার করার কথা না করে দিয়েছে, সে অন্য একদিন তার সাথে ডিনার করবে। এটা শুনে রানীর অনেক রাগ হয়। সে অপমান বোধ করতে থাকে, তাই সে তার গার্ডকে বলে সে যেহেতু আমাকে এতটা অপমান করেছে
তাই এর জন্য তাকে পস্তাতে হবে। সে তার গার্ডকে বলে এখনই গার্ড পাঠাতে, যাতে তারা তাকে মারতে পারে। এরপর আমরা উইউকে দেখি তার রুমে একটা ধূপ জ্বালানো হয়, যার কারণে তার স্পিরিচুয়াল পাওয়ারগুলো কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দেয়। সেখানে আমরা রানীর গার্ডকে দেখি যে উইউর উপর অ্যাটাক করতে আসে, কিন্তু উইউ সে সময় সেখান থেকে চলে যায়। জুনলিন আর জিয়ান কথা বলছিল যে ডার্ক নাইট কোডের সাথে আমাদের এখানকার একজন মিলিত আছে, কিন্তু আমরা জানি না সে কে। তখন তারা উইউকে দৌড়াতে দেখে। তারা তার পিছু নিলে দেখতে পায় উইউকে কিছু গার্ডরা মিলে মারার চেষ্টা করছে। তখন তারা সে গার্ডগুলোর সাথে লড়াই করে আর উইউকে সেখান থেকে নিয়ে আসে। জুনলিন বলে তার উপর যে লোকগুলো অ্যাটাক করেছিল তা নিয়ে সে ইনভেস্টিগেট করতে চায়, কিন্তু উইউ না করে দেয়। পরদিন প্রত্যেকের কম্পিটিশন শুরু হয়। ফ্যাংইও আর জাওইও এই কম্পিটিশনে আসে। তাদেরকে নিয়ে জুয়োর ছোট বোন মজা করতে থাকে। ফ্যাংইও বলে আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি যে এই কম্পিটিশনটা আমরাই জিতবো। জুয়োর বোন বলে ঠিক আছে, তাহলে তুমি এর জন্য কি করতে চাও? ফ্যাংইও বলে যদি তুমি হেরে যাও তাহলে তুমি আমাকে সিনিয়র বলে ডাকবে, আর আমি হেরে গেলে আমি এই ক্যাপিটাল ছেড়ে চলে যাব। জুয়োর বোন এটাতে খুশি হয় আর জুয়ো নিজেও এটাতে অনেক খুশি হয়, কিন্তু তার এই খুশিটা কতক্ষণ থাকবে তা তো আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। কম্পিটিশনে তাদের প্রথম রাউন্ড হচ্ছে একটা এক্সাম, তাই তারা এই এক্সামটা খুব ভালোভাবে ক্লিয়ার করে। আর সেকেন্ড রাউন্ড হচ্ছে তাদেরকে নিজেদের অপোনেন্টের সাথে লড়াই করতে হবে। যে নিজের অপোনেন্টকে হারিয়ে তার বেলটা নিয়ে নিতে পারবে বা তার বেলটাকে নিচে ফেলতে পারবে সেই জিতে যাবে। প্রথমে ফাইট করতে দেওয়া হয় ইউমিংকে। সে তো খুব সহজে নিজের অপোনেন্টকে হারিয়ে দেয়। আর দ্বিতীয় জন ছিল জাওই। তার অপোনেন্ট হচ্ছে জুয়োর ছোট বোনের মেট। সে নিজেও কোনো কম ছিল না, তাই জাওই প্রথমে একটু ভয় পাচ্ছিল। তখন সে জুয়ানকে দেখে আর মনে মনে বলে আমি তোমাকে পাওয়ার জন্য এই কম্পিটিশন তো অবশ্যই জিতবো। জাওই তার সাথে লড়াই না করে খুব সহজে তাকে হারিয়ে দেয় আর তার বেলটাও নিয়ে নেয়। এটা দেখে বোঝাই যাচ্ছিল সবার থেকে বেশি খুশি জুয়ান হয়েছে। এরপর জুয়ানের সাথে তার অপোনেন্টের লড়াই হয়, কিন্তু সে একবারে তার বেলটা নিয়ে নেয় আর তার অপোনেন্টকে হারিয়ে দেয়। আর এর পরের বার আসে ফ্যাংইউ আর জুয়োর ছোট বোনের। জুয়োর বোন বলে আমরা দুজনেই তো স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে লড়াই করতে পারি, তাহলে এই অস্ত্রটার কি প্রয়োজন? এটা শুনে ফ্যাংইউ নিজের ফিনিক্স ওয়ার্ডটা রেখে দেয় আর দুজনে নিজেদের স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে লড়াই করতে থাকে। কিন্তু এখানে ফ্যাংইউর স্পিরিচুয়াল পাওয়ার ছিল ফায়ার আর জুয়োর ছোট বোনের ছিল ওয়াটার। ফ্যাংইউ যতবারই অ্যাটাক করুক না কেন জুয়োর ছোট বোনের কিছুই হচ্ছে না। সে বলে তুমি চাইলে এখানে সবকিছু শেষ করতে পারো, কিন্তু ফ্যাংইউ তাতে রাজি হয় না আর বলে আমি কখনোই তোমার কাছে হার মানব না। সে এরপর আবারও তার উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। উল্টো ফ্যাংইউ নিজে অনেক আহত হয়। তাকে এতটা দুর্বল দেখে জুনলিন নিজেও টেনশন করছিল। অন্যদিকে আমরা উইউকে দেখি যে জানতে পারে ফ্যাংইউর মধ্যে ফিনিক্স ব্লাড আছে। ফ্যাংইউ তো এদিকে বারবার অনেক আহত হচ্ছিল। এমন অবস্থা হচ্ছে যে সে উঠে দাঁড়াতেও পারছিল না। এসব দেখে আবার ইউমিং রেগে যায় আর সেখানে থাকা লোকটিকে বলে তারা কেন এই লড়াইটা বন্ধ করছে না, কারণ জুয়োর ছোট বোন নিজের পার্সোনাল ম্যাটারের কারণে তার উপর অ্যাটাক করছে। সে লোকটা বলে যতক্ষণ পর্যন্ত ফ্যাংইউ নিজের হার না মেনে নেবে ততক্ষণ আমরা কিছুই করতে পারবো না। ফ্যাংইউর অবস্থা এতটাই খারাপ হয়ে যায় সে অজ্ঞান হয়ে পড়ে যাবার আগে জুনলিন তাকে ধরে ফেলে। ফ্যাংইউকে অজ্ঞান দেখে এই লোকটা যখনই জুয়োর ছোট বোনকে উইনার ঘোষণা করতে যাবে তার আগে তারা দেখে ফ্যাংইউর মাথার মধ্যে সেই ফিনিক্স ব্লাডটা, যেটা কিনা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর তখনই আমরা ফ্যাংইউকে দেখি যার অনেক বেশি পাওয়ার চলে এসেছে নিজের মধ্যে। ফ্যাংইউ যখন জুয়োর ছোট বোনকে একেবারে মেরে ফেলবে তার আগে উইউ সামনে চলে আসে, না হলে জুয়োর ছোট বোন আজকে মারাই যেত। এত সব কাণ্ড করার পর ফ্যাংইউ নিজে সেখানে অজ্ঞান হয়ে যায়। জুনলিন তখন ফ্যাংইউকে কোলে করে নিজের প্যালেসে নিয়ে আসে, কিন্তু ফ্যাংইউ 3 দিন যাবৎ অজ্ঞান ছিল। 3 দিন পর তার যখন জ্ঞান ফিরে তখন ইউমিং আর জুনলিন দুজনে তার কাছে যেতে চায়। জুনলিন তাকে আটকায় আর বলে সে তার পাশে যেতে পারবে না। ইউমিং বলে কিন্তু তোমাকে কি সে নিজের গার্ড হিসেবে রেখে দিয়েছে যে তুমি সবসময় আমাকে আটকাচ্ছ? এরা দুজন ফ্যাংইউর সাথে দেখা করার জন্য লড়াই করছে। অন্যদিকে ফ্যাংইউর জ্ঞান ফেরার পরেই সে লিস্ট দেখতে চলে যায় যে সে এই কম্পিটিশনে জিতেছে কিনা। এখানে এসে ফ্যাংইউ দেখতে পায় সেকেন্ড রাউন্ডে সে জিতে গিয়েছে, অর্থাৎ জুনভো একাডেমিতে তার অ্যাডমিশন হয়ে গিয়েছে। জুয়ান এদিকে জাওয়ের জন্য একটা গিফট কিনতে যায়, যেটা আবার ফ্যাংজি দেখে বলে আমার মনে হয় তুমি জাওয়ের প্রতি একটু বেশি ইন্টারেস্ট। জুয়ান বলে তুমি তোমার এসব কথা বলা বন্ধ করো আর নিজের কাজে মনোযোগ দাও। ফ্যাংজি বলে আমি তো সত্য কথাই বলছি, তুমি আজকাল দেখছি তার সাথে বেশি বেশি কথা বলছো আর এখন তার জন্য গিফটও কিনছো। জুয়ান বলে তার স্পিরিচুয়াল পাওয়ারের ব্যাপারে আমার কাছে জিজ্ঞেস করেছে, তাই আমি এর জন্য তাকে বই কিনে দিচ্ছি। এরপর সে জাওইকে সেই বইটা দিয়ে দেয়।
এটা পেয়ে আবার জাওই অনেক বেশি খুশি হয়। অন্যদিকে রানীকে তার গার্ড বলে ফ্যাঙ্গিওর স্পিরিচুয়াল এনার্জিগুলো কিভাবে ধীরে ধীরে বাড়ছে আর সে কম্পিটিশনের মধ্যে কি কি করেছে। রানী বলে আমার তো মনে হয় মিউর মতো তার স্পিরিচুয়াল পাওয়ারগুলো দিন দিন বেড়েই চলেছে। যদি এমন হয় তাহলে আমি কখনোই তাকে স্পিরিচুয়াল প্রিন্সেস বানাবো না। পরদিন তারা প্রত্যেকে একাডেমিতে চলে আসে। ফ্যাঙ্গিও জুয়োর ছোট বোনকে বলে শর্ত মোতাবেক তুমি আমাকে সবার সামনে সিনিয়র বলে ডাকবে। জুয়ো এসে বলে আমার বোন তো তোমার সাথে একটু মজা করেছে, তাই তুমি এই বিষয়টা বাদ দাও। তখন জুনলিন জুয়োকে বলে তাদের দুজনের মধ্যে চ্যালেঞ্জ হয়েছে, তাই আমার মনে হয় তোমার এখানে না আসাই ভালো। তাই ওদের কাজ ওদেরকে করতে দাও। আর জুয়োর ছোট বোনেরও কোনো উপায় ছিল না, তাই সে সবার সামনে তাকে সিনিয়র বলে ডাকে আর মনে মনে বলতে থাকে সে এর প্রতিশোধ অবশ্যই নেবে। ফ্যাঙ্গিও এরপর ক্লাসের মধ্যে ছিল, কিন্তু তার মন তো ক্লাসে ছিল না। সে 2 ঘন্টা যাবৎ ঘুমিয়েছিল। জুনলিনের পর তাকে উঠিয়ে বলে তুমি 2 ঘন্টার মতো এখানে ঘুমিয়ে আছো। ফ্যাঙ্গিও বলে তাতে কিছু হবে না, কারণ এটা যেহেতু ফার্স্ট ক্লাস ছিল তাই কেউ আমাকে কিছুই বলবে না। জুনলিনের পর নিজের শর্ত মোতাবেক তাকে সে স্কাই ব্যাসটা দিয়ে দেয়। এটা দেখে ফ্যাঙ্গিও অনেক বেশি খুশি হয়। এরপর সে ছোট্ট পাখিটাকে বলে তুমি আমাকে নিজের কাছে তাড়াতাড়ি ডাকো, কারণ আমার কাছে কিছু আছে। এরপর যখন সে স্পিরিচুয়াল রিংয়ের মধ্যে যায় তখন ছোট্ট পাখিটা তার হাতে স্কাই ব্যাসটা দেখে সেটা ফেলে দেয় আর এটা ভেঙে অনেক টুকরো হয়ে যায়। এটা দেখে প্রথমে ফ্যাঙ্গিও অনেক বেশি রেগে যায়, কেননা এটা আনার জন্য ফ্যাঙ্গিওকে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু তখন সে খেয়াল করে দেখে এই টুকরোগুলো ধীরে ধীরে জোড়া লেগে একটা স্টোনে পরিণত হয়। স্টোনটা হাতে নেওয়ার পর ফ্যাঙ্গিও বুঝতে পারে এটাই হচ্ছে সে স্টার সোর্ডের আসল রূপ। সে এরপর এটার মধ্যে জুনবো একাডেমি দেখতে পায়। সে পাখিটাকে জিজ্ঞেস করে এখানে জুনবো একাডেমি কেন লেখা আছে। ছোট পাখিটা বলে কারণ এটার দ্বিতীয় টুকরোটা হয়তো জুনবো একাডেমিতেই আছে। জাওই এরপর জুয়ানের জন্য কেক বানিয়ে আনে। জুয়ানের আগে এটা ফ্যাংজি খেয়ে দেখে, তার কাছে একটু ভালো লাগে না, তাই সে বলে এটা টেস্ট তো অনেক খারাপ। এটা শুনে আবার জাওয়ের অনেক খারাপ লাগে, কারণ সে এটা জুয়ানের জন্য এনেছে। সে মন খারাপ করে চলে গেলে জুয়ান ফ্যাংজিকে অনেক বকা দেয়। সে এতটা কষ্ট করে বানিয়েছে অথচ ফ্যাংজি তার মুখের উপর বলে দিয়েছে এটা খারাপ হয়েছে। জাওইকে মন খারাপ দেখে ফ্যাঙ্গিও তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। জাওই তাকে সবকিছু বলে। ফ্যাঙ্গিও বলে তার এমনটা করা উচিত হয়নি। জাওই বলে সে এমন নয়, বরং সে তো নিজের মনের কথা আমাকে বলতেই চায় না। জুয়ান তো প্রিন্স জুনলিনের মতো নয় যে কিনা তোমার সব থেকে বেশি খেয়াল রাখে। তখন সেখানে জুনলিন আসে। সে জুনলিনকে বলে জুয়ান জাওইকে পছন্দ করে, কিন্তু সে এটা বলতে পারছে না। জুয়ান সুন্দর করে বলে যদি কেউ তার মনের কথা আমাদের বলতে না চায় তাহলে আমাদেরই উচিত তাকে আমাদের মনের কথা বলে দেওয়া। এটা শুনে ফ্যাঙ্গিও বিষয়টা বুঝতে পারে। তাদের এতটা ক্লোজ তখন জুয়ো দেখে ফেলে। জুয়োর বোন তাকে বলে এত কিছু হওয়ার পরও তুমি এতটা চুপ করে কেন আছো। জুয়ো বলে আমাদের সম্পূর্ণ এখন জুনবো একাডেমির উপর ফোকাস করতে হবে। আমার মনে হয় ফ্যাঙ্গিওর মুখে বলছে একটা আর সে মনে মনে অন্য কিছু করছে। তাদেরকে এভাবে কথা বলতে আবার উইও দেখে ফেলে। অন্যদিকে আমরা ডার্ক নাইট কোডের মাস্টারকে দেখি। সে ইউমিংকে বলে আমার মনে হয় মিউর আত্মাকে কেউ জাগানোর চেষ্টা করছে। যদি মিউ একবার জেগে যায় তাহলে আবারও আমাদের সমস্ত ডার্ক নাইট কোডটা শেষ হয়ে যাবে। ইউমিং বলে সে যেন চিন্তা না করে, আজ থেকে সে খোঁজ নেওয়া শুরু করবে কে তার আত্মাকে জাগানোর চেষ্টা করছে। কিন্তু ইউমিং জানতো না মিউয়ের আত্মাকে যে মানুষটা জাগাচ্ছে সে হচ্ছে ফ্যাংইউ। ইউমিং যদি বুঝতে পারে ফ্যাংইউ মিউয়ের আত্মাকে জাগানোর চেষ্টা করছে তাহলে সে কি ফ্যাংইউকে আটকাবে? এসব কিছু আমরা পরের পার্টেই জানতে পারবো। আজকের পার্টটা এতটুকুই। আমি আশা করি তোমাদের কাছে এটা ভালো লাগবে।